যেই সব লোকজন লোভে পড়ে বিজেপিকে ভোট দিয়েছে, জাস্ট লোভে পড়ে, সেটা হলো যে, যেটা বলবো সেটা হচ্ছে এই যে বিজেপি প্রথম একটা ভাওতা দিয়েছে যে চাকরি দেবো, আসতেই চাকরি দিয়ে দেবো, তারপর ভাতা বাড়িয়েছে, এই এই ধরনের লোভে মানুষ বিজেপিকে ভোট দিয়েছে। যে যত ভালো লোভ দেখাতে পারবে তার ভোট তত বেশি। সে জঙ্গি হতে পারে, সন্ত্রাসবাদী হতে পারে, কিন্তু সে ভোট পাবে। মানুষ লোভে পড়ে ভোট দেবে। কি লোভ আমি বলছি, সবচেয়ে বড় কত বড় বোকা হয় মানুষ। মানুষ জনসংখ্যা কমাচ্ছে না, বাচ্চা হইয়েই যাচ্ছে। তারপরে আশা করছে তারা চাকরি পাবে, যেখানে মানুষের ট্রেনে, বাসে, রাস্তায় জায়গা হয় না। রাস্তায় লোক গিজ করছে, এমনি কি হারে জনসংখ্যা বেড়েছে, ভয়াবহ জনসংখ্যা বেড়েছে। তো কলকাতা শহরে তো জনসংখ্যা বেড়েই যাচ্ছে। তার কারণ এখানে সুযোগ সুবিধা, যে কোনো রাজধানীতেই, যে কোনো ভারতীয় রাজধানীতেই জনসংখ্যা অতিরিক্ত বেশি, তার কারণ সুবিধাটা সেখানেই বেশি, চাকরি বাকরি পাওয়ার স্কোপ। আর ওখানে পপুলেশনটা বেশি বলে। পপুলেশন কেন বেশি? সুবিধার জন্য বেশি। যারা কলকাতায় থাকে তারা ম্যাক্সিমাম তো কলকাতার মানুষ না, কিন্তু তারা তো করে খাচ্ছে এখানে। ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? ব্যাপারটা হচ্ছে চাকরি কখনোই পাওয়া সম্ভব না যতদিন না জনসংখ্যা কমছে। এটা একটা সোজা সাপটা কথা। কিন্তু গভর্নমেন্ট সেটা কখনোই, কোনো গভর্নমেন্ট, কোনো পার্টি সেটা বলবে না। তার কারণ যে কোনো পার্টির ভোট ব্যাংক দরকার। মানুষকে যত বোকা বানিয়ে যাওয়া যাবে, যত বাচ্চা হয়ে যাওয়া যাবে, তত তার লাভ, যে কোনো পার্টির লাভ। তার ভোট দরকার। সে মানুষের সামনে গাজর ঝুলিয়ে মানুষকে গাধার দৌড় করাবে। এছাড়া কোনো পার্টির কোনো লক্ষ্য নেই। তার জন্য কোনো সরকারই এখন অবধি বলে না ইমিডিয়েট জনসংখ্যা কমান, নইলে কিন্তু চাকরি পাবেন না। সম্ভব না, এটা বাস্তব। কারণ প্রত্যেকে এখন বলছে, দেখছি ভাতা আমাদের চাই না, চাকরি দিন, চাকরি চাই, ভাতা চাই না। প্রথম কথা, সবাই কি চাকরি করার যোগ্যই তো না। আরেকটা কথা এখানে বলি, অযোগ্যরা চাকরি পাবে। কারণ আমি আগেও বলেছি, আবারও বলছি, এই যে আমি আমার সাবজেক্টে যদি বলি, আমার এরকম প্রচুর পিয়ার্স আছে যারা কিনা নেটে 178 স্কোর করে বসে আছে, অথচ সামনাসামনি ইন্টারভিউ নিলেই জাস্ট কিচ্ছু পারবে না। তার মানেটা কি? নেট তো লাখ। নেট হচ্ছে তোমার, আমি নেটের কথাই বলছি, কারণ আমার যেটা সেটা আমি বলবো। আমি যদি মিউজিকে মাস্টার্স করা, তাই বলছি, আমাকে পিএইচডি করতে হলে নেট লাগবে। বা আমি যদি লেকচারারশিপ করতে যাই, আমার নেট ক্র্যাক করতে লাগবে বা পিএইচডি করতে লাগবে, যে কোনো একটা। কথা হচ্ছে, আমারও তো আগে প্রচুর সিনিয়ররা সেখানে অ্যাপ্লাই করে রেখেছে। আর তারা আমার থেকে অযোগ্য হতে পারে, আমার থেকে সুযোগ্যও হতে পারে, কিন্তু আমি তো ক্রাইটেরিয়াতে পিছিয়ে গেছি। যদি বিজেপি সত্যি চায় যে মানুষ চাকরি পাবে, সবাই চাকরি পাবে, তাহলে তো মানে ক্রাইটেরিয়া তাকে কমাতে হবে, তাই না? তখন তার প্রশ্ন আসে, তো অযোগ্য লোকেরা চাকরি পেয়ে যাচ্ছে, তাহলে অযোগ্য লোকরা তো চাকরি চাইছে, সবাই চাকরি চায়, যোগ্য সবাই চাকরি চায়। কারণ এই দুনিয়ায় কিছু যদি না করতে পারে কেউ, তাকে চাকরি করতে হয়। মানে আজকে যদি আমি চাকরি করি, তাহলে বুঝতে হবে আমি গান বাজনায় কিছু করতে পারিনি, তাই আমি চাকরি করছি। আরেকটা কথা এখানে বলবো যে গান বাজনার মাহলটাই পুরো নষ্ট হয়ে গেছে। যেই রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, রবীন্দ্র জয়ন্তী 9 তারিখে শুরু হয়ে 24 তারিখ অবধি হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। তাতে অনেক হাজার শিল্পী গাইতো, আমি তার মধ্যে একজন। নজরুল গীতি আমার 20 আর 27 তারিখ আমার প্রোগ্রাম থাকতো প্রত্যেক বছর। এটা কিন্তু এমন না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৃষ্টির প্রোগ্রাম, এটা কিন্তু তা নয়। এটা বামফ্রন্ট আমলে তৈরি হওয়া অনুষ্ঠান, যেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বাড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই জিনিসগুলো এনহ্যান্স করেছে। যেমন বাংলা সঙ্গীত মেলায় আমি বামফ্রন্ট আমল থেকে গাই। আমি 19 বছর ধরে বাংলা সঙ্গীত মেলায় গাই। তো আমি বামফ্রন্ট আমলটাকেও দেখেছি। হ্যাঁ, তখন টাকা কম দেওয়া হতো, অনেক টাকা কম দেওয়া হতো তখন, তো সামান্য টাকা, কিন্তু একটু করে কি করে বাংলা সঙ্গীত মেলা ফ্লারিশ করলো দেখেছি। শূন্য থেকে
কিভাবে কতটা উঁচু 100-তে নিয়ে গিয়েছিল, আমি সবই দেখেছি, সবটা আমার দেখা। আমি বাম আমল থেকে এখানে আছি এই 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 গান বাজনায়। তো কোয়ালিটিকে কোথাও মানুষ এনহ্যান্স করবে তা না, একটা কোয়ালিটি প্রোগ্রামকে কোথায় মানুষ এনহ্যান্স করবে তা না, কী করে আরও ভালো করে ভালো করা যায় সেটা না দেখে ওরা বন্ধই করে দিল। তো প্রোগ্রামটা বন্ধ হলো বলে 9 তারিখেই শুধু জাস্ট হলো রবীন্দ্র সদনে, আর বাকি যে এতগুলো মঞ্চ, শিশির মঞ্চ, এই সেই, সেগুলোতে যে হাজার হাজার শিল্পীরা গাইতো, সে হাজার হাজার শিল্পীদের রোজগার হলো না। তো শুধু কি গায়ক গায়িকা যারা যন্ত্রাণুর সঙ্গে থাকে তাদেরও রোজগার হলো না, আরও কত কিছু যে প্রদর্শনী হয়, কোনো কিছুতে রোজগার হলো না, জাস্ট রোজগার বন্ধ। এতে এতে কি হলো, অর্থনৈতিক অনেক ক্ষতি হলো। এবারের 25শে বৈশাখে কবি প্রণাম অনুষ্ঠান একেবারে নমনম করে হয়েছে, একদম নমনম করে হয়েছে, না করলে নয় তাই। আর চতুর্দিকে আবার কি মাউরা সঙ্গীত বাজছে, চতুর্দিকে একটা রবীন্দ্রসঙ্গীত বাজতে শুনিনি বিজেপি ক্ষমতায় আসার পর, একটা রবীন্দ্রসঙ্গীত শুনিনি পাড়ায়। যেখানে তৃণমূলের পার্টি অফিসগুলোতে প্রত্যেকটা স্বাধীনতা দিবসে, প্রত্যেকটা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তীতে, 22শে শ্রাবণে সুন্দর করে সেই সব দিনের গান বাজানো হতো, দেশাত্মবোধক গান, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, একটা কালচারাল একটা পরিবেশ ছিল। সেই পরিবেশটাই পুরো নষ্ট হয়ে গেছে বিজেপি আসার পর, কারণ ওরা তো এসেই পার্টি অফিসটা ভাঙচুর করেছে, আমাদের অঞ্চলের সমস্ত পার্টি অফিস ভাঙচুর করেছে। তারপর এটাও দেখেছি যে এরম দেখিনি, এরম ভয়ঙ্কর জঙ্গি কালচার এই প্রথম দেখছি। তো বিজেপি একটা হিন্দুত্ববাদী পার্টি যদি এরমই হয়, তাহলে আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়াটাই ভালো। যেই ভয়টাই বিজেপি আনা হলো যে যাতে মুসলমান না বেড়ে যায়, যাতে হিন্দুরা বেড়ে যায়, হিন্দুরাই তো মুসলমান হয়ে গেছে। এটা বিজেপিরা যেটা করে সেটাকে তো আরএসএস বিজেপি যেটা কাজ হচ্ছে ইসলামকে নকল করা, দুটো কাজ, এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে নকল করা, আর এক হচ্ছে ইসলামকে নকল করা, এই দুটো কাজ ওরা করে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করে গেছে, যত প্রকল্প যা কিছুতেই সেটাই বাড়িয়ে চাড়িয়ে, যেমন বেটি বাঁচাও বেটি বাড়াও, সেটা একটা নকল রিমেক, যত কিছু নিজের মস্তিষ্ক প্রসূত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের, এই স্বাস্থ্যসাথী বলো, কন্যাশ্রী বলো, কি তোমার এই যে কেন মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার, সব কটাই নাম বদলে রিমেকে, যেমন রিমেক হয়েছে না মণিচিত্র তারুর থেকে হয়েছে ভুলভুলাইয়া, হ্যাঁ ওরকম রিমেক আর কি। ওগুলোকে আমরা সাউথ রিমেক বলি, এগুলোকে আমরা মমতা রিমেক বলি। তো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই তো কাজ করেনি, কিন্তু সেগুলো নকল করা হয়। আরেকটা জিনিস করা হয়, আমি সেদিনকে এমআর বাঙ্গুর হাসপাতালে গেছিলাম ভোটের রেজাল্টের পর, দেখছি যেখানে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম আছে ফলক, সে ফলকে সব নামগুলো ঢেকে দেওয়া হয়েছে, এখন অবধি ঢাকা অবস্থায়। বিভিন্ন মূর্তি ভাঙা মুহাম্মাদের কালচার, ইসলামের কালচার, মূর্তি বাদ্যযন্ত্র ভাঙা ইসলামের কালচার। ঠিক সেরকমই বিজেপির কালচার হচ্ছে গান বাজনা বন্ধ। শিল্পীদের নিয়ে কোনো চিন্তা নেই, শিল্পীদের যদি নিয়ে সে কেউ চিন্তা করে থাকে সত্য অর্থে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল। সে আমাকে কেউ চটি চাটা বলতে পারে, আমাকে যদি কেউ চটি চাটা বলে সে জুতো চাটা, ঠিক আছে, কেউ না কেউ কারো না কারো চটিটা চাটছে এখানে। হ্যাঁ, তা আমি একজনের চটি যদি চাটি তো তোমার সমস্যা হয়, তুমিও তো চটি চাটো, তুমি অন্য কারো চটি চাটো, আমি একজনের চটি চাটি। যাই হোক, যে যেটা ভালো করেছে সেটা বলতে হবে আমাকে। বামফ্রন্ট আমলে যদি কোনো ভালো কাজ হয়ে থাকে, বাংলা শহীদ পাওয়া তো বামফ্রন্ট আমলের, সবই বামফ্রন্ট আমলের, সেটাকে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িয়ে নিয়ে গেছে অনেক দূর। তো সেটা বলবো না, ভালো কাজ কি বলা যাবে না নাকি? ভালো কাজ বলে সেটাকে চটি চাটা বলা হবে? বললে বলবে, কি আছে, অসুবিধা কি আছে? আমরা অনেক সময় ভেবেছিলাম তৃণমূল পার্টি টিকে থাকবে না হয়তো, এখন আমি একটা কথাই বলবো, তৃণমূল পার্টি যদি টিকে থাকে শুধুমাত্র শিল্প এবং সংস্কৃতির জন্য টিকে থাকবে। কারণ একটাই পার্টি, শুধু পার্টির কথা বলবো না, যে পার্টির যে মেইন লোক মমতা বন্দ্যোপাধ্যায়, সেই কিন্তু এই পার্টিটা সেই কিন্তু শিল্প সংস্কৃতি প্রেমী ছিলেন, জেনুইনলি প্রেমী ছিলেন, জেনুইনলি। তো তো উনি নিজে হাতে এই জিনিসগুলো তৈরি করেছেন, একটা একটা করে প্রোগ্রামগুলো।
আচ্ছা ঠিক আছে, সব প্রোগ্রামে নাই হতে পারে, শ্রদ্ধাঞ্জলি নাই হলো, বাংলা মোদের গর্ব নাই হলো, অনেক প্রোগ্রাম নাও হোক, কিন্তু যেগুলি পেটেন্ট প্রোগ্রাম, যেগুলি একেবারে পার্মানেন্ট প্রোগ্রাম, যেমন রবীন্দ্র জয়ন্তী, যেমন নজরুল জয়ন্তী, সেগুলোকে তো করতে হবে। সেগুলো করবো না তো শিল্পীরা কি মানে না খেতে পেয়ে মরবে নাকি? মানে লোকে মানে বিজেপির কাছে কি শুধু চাকরি মানে এসএসসি, চাকরির পরীক্ষা মানে এসএসসি, আর মানুষ শুধু কাজ মানে শুধু চাকরি? মানে মানুষের কি মানে চাকরি ছাড়া আর কিছু করার নেই? সব মানুষ শুধু চাকরি করে যাবে, লোকের চাকরগিরি করে যাবে, তার শিল্প নেই, কিছু নেই, শিল্পী নেই, কেউ আঁকবে না, কেউ গান গাইবে না, সেটা দিয়ে তার রোজগার হবে না, তাকে শুধু লোকের চাকরগিরি করতে হবে, চাকরি করে যেতে হবে। আর ভাতা নিয়ে যারা বলছেন যে ভাতা বাড়িয়েছে, ভাতা নয় চাকরি চাই, ভাতা নয় চাই, চাকরি পাবেন না। জনসংখ্যা না কমালে কেউ চাকরি পায় না, পেতে পারে না। রাস্তাঘাটে জায়গা হয় না লোকের, নিজের বিল্ডিংয়ে জায়গা হয় না, এখন সব কোনটুকু কোনটুকু ফ্ল্যাটে থাকে। কেন এরকম থাকতে হয়? কেন? জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে। জনসংখ্যা যতটা দরকার, একটা স্কুলে কটা টিচার লাগে, একটা একটা কলেজে কটা টিচার লাগে, কটা প্রফেসর লাগে, একটা একটা কটা লাগে, আর স্টুডেন্ট বেরোয় কতগুলো, কত গুণ স্টুডেন্ট বেরোয়, আর কটা লোক পড়ায়, আর কটা লোক পড়ানোর যোগ্য। তো অযোগ্যদের চাকরিতে তো বামফ্রন্ট আমলই ভালো ছিল, যখন ঝান্ডা ধরলেই চাকরি পাওয়া যেত। হ্যাঁ, খুব ইজি, ব্যাপারটা খুব ইজি ছিল। অনেক অযোগ্য লোক চাকরি পেয়েছে, আমরা তার জন্য সাফারার। অনেক আজে বাজে টিচাররা আমাদের পড়াতো। তো সেই দিনকে আবার ফিরিয়ে আনতে চাইছে পাবলিক, তাই হবে হয়তো, যে চাকরি চাই চাকরি চাই। সত্যিই যদি বিজেপি চাকরি দিতে চায় তো ক্রাইটেরিয়া কমাক, যেমন মানে নেট নেট দেওয়া থাকতে হবে, কিংবা পিএইচডি করার থাকতে হবে। মানে কি 30টা বছর, জীবনের 30টা বছর তুমি এইসবের মধ্যে তোমাকে জাস্ট মানে তোমাকে সময়টা নষ্ট করে দেবে। তারপর তুমি কিছু পেতেও পারো, তুমি কিছু নাও পেতে পারো। তুমি মানে তোমাকে সব কিছু করে 30টা বছর অবধি তুমি পিএইচডি হ্যান ত্যান এগুলো করতেই থাকো। তারপর তুমি কি মানে চাকরির জন্য তৈরি করবে, মানে চলে যাবে বছরটা, মানে আরও বলছে আরও 5 বছর বাড়াবে, মানে কি তুমি আরও 5 বছর বেকার হয়ে থাকো। অবশ্য উপায়ও নেই, জনসংখ্যা এত বেড়েছে, জায়গাটা কোথায় চাকরি দেওয়ার? এখন একটা কর্মসংস্থানও যদি করতে হয়, একটা বাড়ি বানাতে হবে, সেখানে স্কুল বানাতে হবে, সেখানে এই করতে করতেই তো 10 বছর লেগে যাবে। হ্যাঁ, তো এটা একটা গেল। আর একটা হচ্ছে যে ভাতা যারা চাইছে না, তাহলে নিশ্চয়ই অনেক টাকা আছে তাদের, তাদের ভাতা ছাড়া চলে যেতে পারে, তারা কাজও নেই, আবার ভাতা ছাড়াও তাদের চলবে না, অনেক টাকা নিশ্চয়ই তাদের আছে। ভাতার যদি কথায় বলি, তাহলে একটা কথা আমি বলবো এখানে। আমার একটা জিনিস পরে মনে হয়েছে, যখন দেখছি যে ভাতা সবাই নিচ্ছে, ভাতা নিচ্ছে, গালি দিচ্ছে যে ভাতা চাই না, চাকরি চাই। তুমি কি চাকরি করার যোগ্য? তুমি চাকরি করার যোগ্যই না, তুমি চাকরি চাইছো কোন মুখে? আর তুমি যদি যোগ্য হও, জায়গা নেই চাকরি করার, তো তুমি কি না খেতে পেয়ে মরবে? আর তাই যদি হয়, একটা কথা বলি, দুটো জিনিস হতে পারে। এক হচ্ছে টাকা প্রথা উঠে যাওয়া, আর এক হচ্ছে টাকা প্রথা যদি থাকে, তাহলে সমস্ত মানুষের টাকা থাকার অধিকার আছে, এবং সেটার ব্যবস্থা সরকারেরই করার তার দায়। কারণ এই জনসংখ্যাই কিন্তু তাকে হেল্প করে সরকারে আসতে। যেই পার্টি ভোট পেল না, ধরুন ভোট পেল না, কিন্তু সেই যে ভোটটা তো তাকে দেওয়া হয়েছে, একটা জনসংখ্যা তো তাকে ভোট দিয়েছে, সে তো চেয়েছে যে সরকারটা হোক, সেই সরকার হয়নি, যেই সরকারই হোক তার একটা টাকা দেওয়ার দায়িত্ব আছে বলে আমি এখন মনে করি। কারণ এই দুর্মূল্যের বাজারে টাকা ছাড়া মানুষের চলবে না। মানুষের বাঁচতে গেলে টাকার দরকার, শিক্ষার দরকার, চিকিৎসার দরকার, খাদ্যের দরকার, বস্ত্রের দরকার। এই 5টা জিনিস ম্যান্ডেটারি। কেউ যদি কাজ করে তারও এই 5টা জিনিস থাকা উচিত বার্থরাইট হিসেবে। আর কেউ যদি এই মানে এই 5টা জিনিস কাজ না করলেও তার থাকা উচিত বার্থরাইট হিসেবে। কাজ করলে ভালো কথা, এক্সট্রা ইনকাম, কিন্তু একটা মিনিমাম ইনকাম প্রত্যেকটা মানুষের ফান্ডামেন্টাল রাইট। যে জিনিসটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়ে গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসাথী করে দেখিয়ে দিয়ে গেছে যে চিকিৎসা পাওয়া তোমার বার্থরাইট। এটা প্রথম কারো মাথায় এসছে। খাদ্যসাথী, যেমন খাদ্যটা তোমার বার্থরাইট, বস্ত্রসাথীটা হয়নি। যাই হোক, আমি এটা বলবো, এটা কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি,
পক্ষপাতিত্ব না করলে, আমি এরকম প্রচুর মানুষ দেখেছি যারা বামফ্রন্টে ভোট দেয়, যারা বামফ্রন্ট, তবুও তারা মমতার কথা বলে। তার কারণ তারা জেনুইন একটা স্টেটমেন্ট দেয় যে যে কাজ করেছে সে কাজটা বলতে হবে। যদি কাজ নাই করতো, বিজেপি রিমেক করছে কেন? এত রিমেক হলো কেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রকল্পের? হ্যাঁ, তো কেউ আমি ভালো খারাপে যাচ্ছি না, কে ভালো কে খারাপ আমি তার মধ্যে মধ্যে যাবই না। কে ভালো মুখ্যমন্ত্রী কে খারাপ মুখ্যমন্ত্রী আমার দরকারই নেই, কিন্তু কাজ কে করেছে সেটা দেখতে হবে। বামফ্রন্ট সরকারকে নিয়ে এখন লোকের পুরনো প্রেম জেগে উঠেছে। বলে রাখি, আমি বামফ্রন্ট সরকার আমলে স্কুলে পড়তাম, সরকারি স্কুলে পড়তাম। অনেক হচ্ছে শিক্ষার মান নেমে গেছে কেন, শিক্ষার মান নেমে গেছে কেন, এই নিয়ে আমার আগে একটা ভিডিও আছে। শিক্ষার মান দুটো কারণে নেমেছে। এক হচ্ছে সরকারি স্কুলে এই যে সর্বশিক্ষা সবার শিক্ষা সবার উন্নতি, সর্বশিক্ষা অভিযান চালু হয়েছিল বামফ্রন্ট আমলে। এইটা করতে গিয়ে কিন্তু শিক্ষার মানকে নামানো হয়েছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে যারা ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে তারা কিন্তু অত্যন্ত হাই স্ট্যান্ডার্ড পড়াশোনা হজম করতে পারবে না। তারা এই ধরনের সাবস্ট্যান্ডার্ড পড়াশোনাই হজম করতে পারে না, তারা সাবস্ট্যান্ডার্ড পড়াশোনাই পারে না। আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলছি, একদমই সাবস্ট্যান্ডার্ড বই, একদমই সাবস্ট্যান্ডার্ড লেখা, একদমই সাবস্ট্যান্ডার্ড শিক্ষা, সেটাই এরা পারছে না। তো আমাদের স্ট্যান্ডার্ডটা কেন প্রাইভেট স্কুলের মতো করা যাচ্ছে না? বিকজ অফ প্রাইভেট স্কুলে যে ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পড়ে, সরকারি স্কুলে সেই ব্যাকগ্রাউন্ডের ছেলেমেয়েরা পড়ে না। আগে পড়তো, ওই পড়াটা আরম্ভ হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। কারণ বামফ্রন্ট সরকার শিক্ষার মানটাকে নামিয়ে দিয়ে গেছে। কারণ বামফ্রন্ট সরকারের ইচ্ছা ছিল যে যারা নিরক্ষর ফ্যামিলির ছেলে মেয়ে তারা যেন পড়াশোনায় আসে, এবং তারা তো খুব একটা ভালো পড়াশোনা নিতে পারবে না, তার জন্য শিক্ষার মানকে নামাতে হয়েছে। মাঝখান থেকে কি হয়ে গেল, যে মানটা এতটাই নেমে গেছে যে তোলা যায়নি আর। আমি অভিজ্ঞতা থেকে বলছি, আমি যখন প্রাইভেট স্কুলে পড়তাম সেইখানকার স্ট্যান্ডার্ড আর সেখানকার টিচারের স্ট্যান্ডার্ড আর এখানকার টিচারের স্ট্যান্ডার্ডের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা ভাবতাম যে এখানে ছেলেমেয়েরা বাংলা মিডিয়ামে পড়ে মানে বাংলাটা ভালো জানবে, বাংলায় ভালো পড়বে, আর ইংলিশ মিডিয়ামে আমরা যারা পড়ি তারা ইংলিশটা ভালো পারবো। একদম ভুল ধারণা ছিল। আমাদের সুন্দর করে তৈরি করা হতো, কিন্তু সরকারি স্কুলের ফ্যাকাল্টি এত খারাপ, টিচারদের স্ট্যান্ডার্ডই এত খারাপ ছিল। আমি বলছি বামফ্রন্ট আমলের টিচারদের কথা বলছি, খুব প্রেম জেগেছে তো বামফ্রন্টের প্রতি অনেকের। বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে খুব নস্টালজিক হয়ে পড়ছেন অনেকে, এত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন যে শিক্ষার মানটা এত নেমে গেল। ওই যুগেই এত ভালো মুখ্যমন্ত্রী ছিলেন, শিক্ষার মান নেমে গেছে। জ্যোতি বসুর আমলে ইংলিশ তুলে দিল, শিক্ষার মান এত এগুলোকে অস্বীকার করা, ইতিহাসকে অস্বীকার করা। আজকে আমরা দেখছি বিজেপিরা সব ফলক থেকে নাম ঢেকে দিচ্ছে। এখনো কিন্তু জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্যর নাম আমরা দেখতে পেয়েছি। গত সরকার, তৃণমূল সরকার কিন্তু সেগুলোকে ঢেকে দিয়ে যায়নি বা কোনো মূর্তি টুর্তি ভেঙে দিয়ে যায়নি। এই মূর্তি ভাঙা মুহাম্মদ কালচার শুরু হয়েছে এই বিজেপির আমলে। এই পুরনো সমস্ত কিছু যাকে নকল করছি তার নাম মুছে দেব, যাকে নকল করে আমরা এগোলাম তার নামটা মুছে দেব। তো এই যে বলছিলাম শিক্ষার মান নিয়ে, শিক্ষা ইংলিশ মিডিয়ামে যে ইংলিশ পড়ায় তার ইংলিশ, আর বাংলা মিডিয়ামে যে ইংলিশ পড়ায় তার ইংলিশের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিশেষ করে বামফ্রন্ট আমলে যারা ছিল, ইভেন পরবর্তীকালে দেখেছি এসএসসি দিয়ে যারা এসছে তাদেরও স্ট্যান্ডার্ড এমন কিছু ভালো নয়, একেবারেই ভালো নয়, এরকম আছে একেবারেই ভালো নয়। তো মিথ্যা কথা বলতে হয় তো তাহলে যে না ভালো ভালো খুব ভালো এসএসসি দিয়ে এসছে দারুণ দুর্দান্ত, কিছু না, ফালতু, মোস্ট ফালতু, নো সাবস্ট্যান্ডার্ড। অঙ্ক লিখে যাচ্ছে, অঙ্ক বুঝতে পারছি না, কেউ পারছে না। আমি না হয় অঙ্কে খারাপ, আমার কথা বাদে কেউ পারছে না, এটা একটা গেল। আরেকটা কথা হচ্ছে যে ইংলিশের উচ্চারণ অত্যন্ত খাজা, মানে সাবস্ট্যান্ডার্ড, মানে ইংলিশ বলে মনে হয় না। তো সেই সব স্কুলে মানে কি পড়ার ভক্তিকারও থাকে নাকি বললে হবে? আমি পড়াবো আমার ছেলে মেয়েকে? পড়াবো না। আমার যদি ছেলে মেয়ে থাকে আমি কোনো তো
আর আমি সত্যি জনসংখ্যা বাড়াতেও চাই না, সবচাইতে বড় কথা। এই দুনিয়াটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য নয়। হ্যাঁ, যাই হোক, তো এটা মানুষ বোঝে, অন্য কোনো প্রাণী বুঝুক না বুঝুক, আমরা তো মানুষ, আমরা তো বুঝি। অনেক কথা আজকে বলতে ইচ্ছা করে আর কি। মানে চাকরিটা হবে কি হবে, এটা এইটুকু তো মানুষের মিনিমাম বোধ থাকবে। হ্যাঁ, লোভে পড়ে বোকা হয়ে কাউকে ভোট দিয়ে দিলাম, শান্তির বাতাবরণটা নষ্ট করলাম, মুহাম্মাদের রাজনীতি মানে শুরু হয়ে গেল, ভাঙাভাঙি আরম্ভ হয়ে গেল, হ্যাঁ, তালিবানি শাসন চলে এলো, সেটা মানুষের ভালো লেগেছে, মানুষ ভেবেছে, লোভে পড়ে এটা করেছে। আর আচ্ছে দিন আয়েঙ্গে, আচ্ছে দিন এসে গেছে। তো এই যে আমাদের সব যেন বলে, যেন বলছিলাম, অনেক কিছুই বলছিলাম, শিক্ষার মান নিয়ে বলছিলাম। তো এই কারণে শিক্ষার মান নেমে গেছে, ওটা তোলা যাবে না, শ্রেণী বিভাজন হয়ে গেছে। যে ভালো শিক্ষা চায়, ভালো মানের শিক্ষা চায়, সে অটোমেটিক্যালি প্রাইভেট স্কুল। ইভেন আমিও বলবো, এখন তো ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, মমতার আমলে ইংলিশ মিডিয়াম হয়ে গেছে, তাতেও কি একটা প্রাইভেট স্কুলের ইংলিশ মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম এক হবে? হবে না। দুটো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলাদা। হ্যাঁ, দুটো। তবে এইটুকু বলতে পারে অভিজ্ঞতা থেকে যে অ্যাজ পার চিকিৎসার দিক থেকে সরকারি হাসপাতাল মমতা বন্দ্যোপাধ্যায় যা করে দিয়ে গেছে। ও আরেকটা কথা, উনি তো প্রাইভেট ওষুধেরও দাম প্রচুর মাত্রায় কমিয়ে দিয়েছিলেন। যে ওষুধ আমাদের কিনতে অনেক কষ্ট হতো, সেই ওষুধ অনেক বছর ধরেই কম দামে মাঝখানে উনি চালু করলেন। তো এটা না হলো 10 বছর আগের কথা বলছি। তো উনি কিছু করেননি। সরকারি হাসপাতালে পাজা ওষুধ দিচ্ছে বিনা পয়সায়, তারপর বলছে একটা দুটো ওষুধ না পেলে পাবলিক তো ওষুধ পাওয়া যায় না। আরে আর কত দেবে তোকে? কোন সরকার এত ওষুধ দেবে? কেউ দেবে না। কি সুন্দর ক্যান্সারের চিকিৎসা হচ্ছে, আমি দেখছি স্বাস্থ্যসাথীতে কি সুন্দর। আমি 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 কত সুযোগ সুবিধা পেয়েছি। হ্যাঁ, কিছু করেনি বলে তো মিথ্যা কথা বলা হয়। হ্যাঁ, আমি দেখবো, মানে আমি দেখেছি যে প্রাইভেট হসপিটালগুলো কীভাবে এক্সট্রা টাকা নেয়। হ্যাঁ, আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে সরকারি স্কুলে বেসরকারি স্কুলের স্ট্যান্ডার্ডের পার্থক্য দেখেছি, কিন্তু সরকারি হাসপাতালে বেসরকারি হাসপাতালের চিকিৎসায় আমি কোনো পার্থক্য দেখিনি। একদম সত্যি কথা বলছি। আমার মায়ের ক্যান্সারের চিকিৎসা যেমন সরকারি হাসপাতালেও হয়েছে, সেরকম বেসরকারি হাসপাতালেও হয়েছে, প্যারালালি হচ্ছে খুব সুন্দরভাবে। স্বাস্থ্যসাথী কিছু কিছু কর্পোরেট হসপিটাল নিচ্ছে, প্রাইভেট হসপিটাল নিচ্ছে, সেখানে দুর্দান্ত রেডিয়েশন পাচ্ছি। আবার এখন অনেকে সরকারি হাসপাতালে কেমো পাচ্ছে, অনেক অনেক দামি ওষুধ পাওয়া যাচ্ছে ক্যান্সারের। এগুলো কে করেছে? এত সুন্দর হাসপাতাল, যে বাঙুর হাসপাতাল বা বাঙুর সুপার স্পেশালিটি হসপিটাল, তো এত যে ভিড়, বেনিফিশিয়ারি কারা? পাবলিক। উনি যা করে দিয়ে গেছেন তা মাথাতেও আসবে না কারো। কারণ তার আগে তো বাঙুর হাসপাতালের নামে সব নাক ছিটকাতো বামফ্রন্ট আমলে। তো বামফ্রন্টের প্রতি আবার পুরনো প্রেম হঠাৎ জেগে উঠলো কেন বুঝতে পারলাম না। এতই ভালো ছিল যখন, তো সরকারটাকে চেঞ্জ করা হলো কেন? তাই না? অনেকে বলতে পারে তৃণমূল এতই ভালো ছিল যখন, তো সরকারটাকে চেঞ্জ করা হলো কেন? তৃণমূল চোর পার্টি, এই সেই সবাই চোর পার্টি। যদি তাই হয়, সবাই চোর পার্টি সবাই। আর আছে বিজেপি যে বলছে তৃণমূলদের নেবো না, তৃণমূলদের তাড়িয়ে দেবো, যারা এরকম করছে, তো বিজেপি পার্টিটাই বন্ধ হয়ে যাবে। মানে এত বিজেপি হলো কীভাবে? সিপিএম থেকে লোক গিয়ে বিজেপি হয়েছে, তৃণমূল থেকে লোক গিয়ে, তবে তো সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। মানে কি, তুমি ভোট দেবে কিন্তু আমি তোমাকে রাখবো না। হ্যাঁ, মানে এরা তো আমার লোক না। শ্রমিক বন্দ্যোপাধ্যায় বলছে এই যে ভাঙচুর করছে, এদের যা ভাষা দেখছি, এটা তো আমাদের লোক না, তো কাদের লোক? তো বিজেপি পার্টিটা এত সংখ্যাগরিষ্ঠতা এলো কি করে? এরাই তো সংখ্যাগরিষ্ঠ করেছে না। আমাদের সময়, আমার ছোটবেলায় হাতে গোনা একটা দুটো বিজেপি দেখতাম, একটা দুটো বিজেপি, আর এখন সবাই বিজেপি। তারপর বলছে না তৃণমূলের লোকদের এখন নব্য বিজেপি কিছু এসছে, আমরা তাদের নেব না। তাই তো তোদের অস্তিত্বটাকে অস্বীকার করতে হয়। হ্যাঁ, এইসব মিথ্যা কথা লোককে বলে লাভ নেই, লোকে বুঝে গেছে। আর
সবচেয়ে বড় মিথ্যা কথা, চাকরি দিয়ে দেবো। ভাতাটা রেখেছে তার কারণ কি? ভাতা, অনেকে বলছে ভাতা কেন রাখছেন, ভাতা কেন রাখছেন। ভাতা না রাখলে পাবলিক না খেতে পেয়ে মরবে, কারণ চাকরি দিতে পারবে না। এটা হচ্ছে সত্যি কথা। চাকরি দিলে অযোগ্যরা চাকরি পাবে, সে আবার বামফ্রন্ট আমলের মতো একটা ঝামেলা আরম্ভ হবে। আর আরেকটা জিনিস, চাকরি পাবে না, যে যার কাজ করে খাবে। হ্যাঁ, যেটা বলছিলাম, যে কাজ করে না তারও টাকা থাকতে হবে, যে কাজ করে তারও টাকা থাকতে হবে। এই কনসেপশনটা থাকা দরকার। সরকারের হাতে টাকা, ঠিক আছে, সরকার আরবিতে টাকা ছাপবে, পাবলিকের হাতে এমনি থাকবে। এটা হওয়া তো ভালো, এটা হওয়া কি খারাপ কিছু? যে মানুষের হাতে ফান্ডামেন্টাল কিছু টাকা থাকবে। আমার মানি ইজ মাই বার্থ রাইট। হ্যাঁ, প্রত্যেকের হাতে একটা ফান্ডামেন্টাল টাকা থাকবে। এইবার সে বাড়াতে পারলে বাড়বে, না পারলে সে মিনিমাম ওই টাকাটার মধ্যেই চলবে। ঠিক যেমন পেনশন ভোগীরা চলে। একটা চাকরির পর দেখার একটা কথা বলি, সেটা হচ্ছে যে প্রাইভেট সেক্টরের তো যারা রিটায়ার করে তারা তো পেনশন পায় না, কিন্তু গভর্নমেন্ট সেক্টরে যারা কাজ করে তারা পেনশন পায়। তো সেই পেনশনটা তো একটা আম পাবলিকেরও পাওয়ার কথা, যে কোনো কাজ করে না, যে কোনো কাজ পায়নি, কাজ করতে চায় না, এরকম হয় না। কেউ তার মনের কাজটা করতে চায়। আমাদের এখানে প্রচুর মানুষ তো নৃত্যশিল্পী হতে চায়, গায়িকা হতে চায়, গায়ক হতে চায়, নায়ক হতে চায়। তো সবার দ্বারা তো হয়, তার মধ্যে তো দুর্নীতি আছে, সব জায়গাতে লবি আছে। সেটা পারলো না, তো তাকে তো খেতে হবে। সে তো সেই জিনিসটার প্রতি সারাটা জীবন ইনভেস্ট করেছে, গান শিখতে গিয়ে কিংবা অভিনয় করতে গিয়ে। সে তো যেমন থিয়েটার, তো এখানে রোজগারই হয় না, তো তার কি না খেতে পেয়ে মরবে? তাই সমস্ত শিল্পীদের একটা অর্থ থাকা দরকার, কারণ শিল্পীরা সব কাজ করতে পারে না। শিল্পীদের মনন এবং শরীর সব কাজ করবার জন্য নয়, এবং তাদের জন্য ক্ষতিকারক। মানুষের যদি মিনিমাম একটা টাকা থাকে, তাহলে মানুষকে সুইসাইড করতে হবে না। তো সেটা যাতে না থাকে, অনেক সময় তো হয় যে কি করে চলবো, খেতে পাবো না, তাই সুইসাইড করছে মানুষ। সেটা বন্ধ হবে টাকা থাকলে। সবার হাতে টাকা থাকার দরকার। সে দায়িত্ব সরকারের, অবশ্যই থাকবে সে দায়িত্ব। হ্যাঁ, শুধু কাজ করলেই টাকা পাবো, তাছাড়া টাকা পাবো না, টাকা থাকবে না আমার, তাহলে টাকা প্রথাটা উঠিয়ে দেওয়া উচিত। তো হ্যাঁ, মানুষ হবে। সরকারের সাথে মানুষের এমনিতেই একটা লেনদেনের সম্পর্ক আছে, ভোট লেনদেনের সম্পর্ক আছে। এই সরকার চলছে, তো মানুষকে তো টাকা দিতেই হবে, টাকা থাকতে হবে মানুষের। ট্যাক্স দিচ্ছে সবচেয়ে বড়, যার কিছু নেই তাকেও ট্যাক্স দিতে হয় অনেক সময় দেয়। অনেক সময় কি, বাড়িতে ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স তো দিতেই হবে। তো যার ধরুন রোজগার নেই, হঠাৎ তার চাকরিটা চলে গেছে, বা তো সে ব্যবসাটা লস খেয়েছে, সে টাকাটা দেবে কোত্থেকে? সরকারকে তো হেল্প করতেই হবে, কারণ সরকার আমরা চালাই, তাই সরকার আমাদের চালাবে। দুজনকে দেখবে। এবার কেউ চাইলে টাকাটা বাড়াতেই পারে। একটা ফান্ডামেন্টাল একটা টাকা থাকলে তবে টাকা বাড়ানো যায়। কিছুই নেই, সে টাকা বাড়াবে কিভাবে? মানি, মেডিকেল ট্রিটমেন্ট, ফুড, এডুকেশন অ্যান্ড গার্মেন্টস, এটা থাকতে বাধ্য বার্থ রাইট হিসেবে। এটা আমার হঠাৎ মাথায় এসছে। এটা ঠিক করেছে, যে ভাতার ব্যবস্থা করেছে, বেশ করেছে, ঠিক করেছে। কারণ সবাই চাকরি পেতে পারে না, হতে পারে না, এটা অবাস্তব কল্পনা। আর ব্যবসা সবার দ্বারা হবে না। আর তার চাইতে বড় কথা, এই তো আমাদের শিল্পীদেরই তো কি অবস্থা। শিল্পীদের কথা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছে, কই এরা তো কেউ শিল্পীদের নিয়ে কিছু বলছে না, যে প্রোগ্রামের কি হবে, এই হবে, প্রোগ্রামগুলো চলবে কি না, সেই সব নিয়ে তো কোনো কথা নেই। আনকালচার্ড পার্টি তো। একটা পাড়া একটা রবীন্দ্রসঙ্গীত বাজালো না। আমি দেখছি রবীন্দ্রসঙ্গীত যেদিন হওয়ার কথা, রাস্তা দিয়ে সেদিন বিজেপিরা যাচ্ছে, কি গান বাজিয়ে, চাল চোর, তারপর কিছু ভোজপুরি গান বাজিয়ে র্যালি করে নিয়ে যাচ্ছে রবীন্দ্র জয়ন্তীর দিনে। তারপর সংস্কৃতি দেখাচ্ছে, সংস্কৃতি। ইসলামে যেমন গান হারাম, সেরকম বিজেপিদেরও গান হারাম। হ্যাঁ, ইসলামে যেমন সমস্ত শিল্প হারাম, সেরকম বিজেপিদেরও সমস্ত শিল্প হারাম। ওদের শুধু কাজ এসএসসিটা প্রতি বছর হবে। এত টিচার লাগাবে কোথায় ভাই? এত স্কুল কোথায়?
আর স্কুল থাকলে স্টুডেন্ট নেই। আর তুমি যদি খুব হাই স্ট্যান্ডার্ড এডুকেশন দাও, এমনি স্কুল ছুট হয়ে পালিয়ে যাবে বাচ্চারা। হবে না। যেটা হয়ে গেছে, যে সর্বনাশটা হয়ে গেছে না, সেটাকে আর ফিরিয়ে আনা যাচ্ছে না, যাবে না। ফিরিয়ে আনতে গেলে সরকারও থাকবে না, পাবলিককে তো শান্ত করে রাখতে হবে না। তো এই সমস্ত ব্যাপারগুলো আছে, এইসব মিথ্যা খ্বাব খায়াল, এইসব মিথ্যা স্বপ্ন মানুষকে দেখিয়ে লাভ নেই। আগে প্রথমে জনসংখ্যা কমাতে হবে, তবেই সব কিছুর উন্নতি হবে। এটাই হচ্ছে প্রথম এবং শেষ কথা, যেটা কোনো সরকার, কোনো পার্টি বলে না, বলবেও না। আমাদের অন্তত ভারতবর্ষে বলবে না। মানুষকে বোকা বানিয়ে যতদিন চালানো যায়, ভোট ব্যাংক বাড়ানো যায়, সেটাই একমাত্র সমস্ত পার্টি চেষ্টা করেছে, করবে। চাকরি দেব, এগুলো নাচানো। এটা হতে পারে না, এটা অবাস্তব। হ্যাঁ, আর সবাই চাকরি করবে কেন? সবচেয়ে বড় কথা, চাকরি সবার জন্য নয়, চাকরিও সবার জন্য নয়। কারণ সবার জন্য চাকরি নয়, তার কারণ আমি ব্যক্তিগতভাবে চাকরি করতে চাই না। আমি গায়িকা, আমি গান করে রোজগার করতে চাই। সিম্পল অ্যাজ দ্যাট। আমি গান গাইবো, টাকা কামাবো, চলে আসবো। কারণ আমার গানটা আমি যথেষ্ট ভালো গাই। আর গানের জন্য ছোটবেলা থেকে আমি প্রচুর মেহনত করে তবে আমি এই জায়গাটায় এসেছি, যবে আমি গানটা গাইতে পারি। তো একজন গায়িকা কেন স্কুল টিচিং করবে? একজন গায়িকা কেন স্কুল টিচার হওয়ার জন্য তো ভালো গায়িকা হওয়ার দরকার পড়ে না। আমাদের স্কুলেও গানের টিচার ছিল, সে তো ভালো গায় না, সে তো গায়িকা হওয়ার যোগ্যতা রাখে না সেই অর্থে। তো তাই সে চাকরি করে। তো আমরা যারা ভালো গাই, আমরা কেন চাকরি করব? খারাপ যারা গায় তারাও তো এখন প্লেব্যাক সিঙ্গার, তারাও আরডি, কত কি। তো আমরা কেন করব? সবই থাকতে হবে। যে নৃত্যশিল্পী, সে কেন হবে না? সে কেন কি বলে, সে কেন চাকরি করবে? তার শরীরের জন্যই সেটা ভালো, তার মনের জন্য সেটা খুব ডিপ্রেসিভ। এরকম প্রচুর মানুষ আছে না, গভর্নমেন্ট এমপ্লয়ি, তবু তারা ভাবে সুইসাইড করবো। তার কারণ তার কাজটা তার জন্য নয়, সে বাধ্য হয়ে টাকার জন্য তাকে সেই কাজ করতে হয়। আমরা তো দেখতে পাচ্ছি অনেক দুর্নীতি হচ্ছে টাকার জন্যই। টাকাই তো অর্থমনর্থম কথাটা কি এমনি। এই টাকার জন্যই কিন্তু মানুষকে অনেক খারাপ কাজ, অনেক নোংরা কাজ করতে হয়, এবং মানুষকে অনেক নোংরা কাজ করতে বাধ্য করা হয় টাকার জন্য। কাজে একটা মিনিমাম টাকা যদি সরকার দেয়, তাদের অসুবিধাটা কোথায়? যে টাকার জন্য মানুষকে নিচ থেকে নিচ কাজ করতে হয়, লোকের বাড়ি বাসন মাজতে হয়, লোকের নোংরা পরিষ্কার করতে হয়, লোকের পেচ্ছাপ পায়খানা পরিষ্কার করতে হয়, হ্যাঁ, সেই টাকা যদি এমনি পাওয়া যায়, সেটা কি খুব খারাপ বিষয়? অবশ্যই ভালো বিষয়, অবশ্যই হেলদি। এতে মানুষের মেন্টাল হেলথ ভালো থাকে। অনেককে অনেক কাজ করতে হয় যেটার জন্য তার মেন্টাল হেলথ খারাপ হয়ে যায়। কেন করবে? সরকারের কি কোনো দায়ী নেই? শুধু ভোট দেব আর আমাকে খ্বাব দেখিয়ে যাবে চাকরি দেব। এটাকে রাজনীতি বলে না, এটাকে জনহিত বলে না। টাকা বাড়িয়ে সে বড় লোক হবে, সে ব্যবসা করুক, কি সে যাই করে পারুক, সে টাকাটা বাড়াতে পারে, নিজের টাকাটা। কিন্তু একটা ফান্ডামেন্টাল টাকা তো তার থাকতে হবে, যাতে সে অ্যাটলিস্ট মাংস না খাক, ডাল আলু সেদ্ধ খেয়ে থাকতে পারে, সেটা থাকা দরকার। এবার সে যদি পারে, সে ব্যবসা করলো, কি গান শেখালো, কি হঠাৎ করে খুব নাম করে গেল, সিঙ্গার হয়ে গেল, কি নায়ক হয়ে গেল, টাকা বাড়বে, কোটি টাকার মালিক হবে, সে তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একটা মিনিমাম ফান্ডামেন্টাল টাকা, যাতে রেগুলার লাইফ মানুষের চলতে, বাসের ভাড়া, সে গাড়ি কিনলো না, গাড়ি কিনতে পারবে না, যে গাড়ি কিনতে পারবে সে নিজের টাকায় গাড়ি কিনবে। তো যে কাজ করতে পারে না, আমার পয়েন্ট হচ্ছে যে কাজ করছে না বা কাজ পাচ্ছে না, তার কাছেও টাকা থাকতে বাধ্য, তার কাছে টাকা থাকবে। কারণ কেউ তাকে বিনা পয়সায় চাল ডাল নুন তেল কিছুই দেবে না। হয়তো এত রেশনে পেতে পারে, তো রেশনটা তো তাকে নিয়ে আসতে হবে একটা রিক্সা ভাড়া করে, সেই রিক্সা ভাড়াটা কে দেবে? তো এটা মিনিমাম একটা টাকা সবার থাকা উচিত, বার্থ রাইট হিসেবে।